সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। জানিয়ে দেব ভয়ঙ্কর সব সংবাদ যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। শুরুতেই জানিয়ে দেব অবশেষে বিএনপি সরকারের সাথে সমঝোতা, এ বছরই দেশে ফিরছেন নেত্রী, রাজপথেই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদন। শেখ হাসিনা কি আন্তর্জাতিক গ্রিন সিগন্যাল পেয়ে গেলেন? ভারত কি সবুজ সংকেত দিয়ে দিল? কারণ সম্প্রতি একটি সাক্ষাৎকারে শেখ হাসিনা বলছেন তিনি এই বছরের মধ্যেই দেশে ফিরবেন। গণমাধ্যম এটাও বলছে যে বিএনপির সঙ্গে তলে তলে সমঝোতা করেছেন শেখ হাসিনা। এটা কি আদৌ ঠিক, নাকি এর পিছনে ভারতের কোনো কারসাজি রয়েছে, নাকি অন্য কোনো কৌশল রয়েছে? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ফিরে আসা কারোর ব্যর্থতা বা কারোর দুর্বলতার উপর নির্ভর করে না, আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে নিজের পথ নিজেই তৈরি করে। তিনি বোঝাতে চেয়েছেন বিএনপি সরকারের পতন ঘটিয়ে অথবা বিএনপি দুর্বল হলে তারপর আওয়ামী লীগ ফিরবে, এমনটা নয়, বরং আওয়ামী লীগ মানুষকে সঙ্গে নিয়ে তার নিজের রাজনীতি করে। এখন তো বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম, ফলে দেশে যে কোনো ধরনের কার্যক্রম করা অবৈধ। তাহলে কি অবৈধ রাস্তায় হাঁটতে চান হাসিনা? শেখ হাসিনা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে, রাজবন্দীদের মুক্তি দিতে, শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রমের অনুমতি দিতে হবে। তিনি সাবধান করে দিয়েছেন, যদি ক্ষমতাসীন দল এই ন্যূনতম গণতান্ত্রিক পথটুকু বন্ধ করে দেয় তাহলে আওয়ামী লীগ কি সেই নতুন পথ? তিনি বলছেন, বল প্রয়োগে আওয়ামী লীগকে দমন করা যায় না। যে দল দেশের প্রতিটা খারাপ ভালোর সঙ্গে থেকেছে এতদিন, তাকে ভিড়মনির মাধ্যমে দমানো যায় না, থামানো যায় না সেই দলকে। অর্থাৎ শেষ পর্যন্ত রাজপথ বেছে নেওয়ার কথাই বলছেন শেখ হাসিনা। তাহলে শেখ হাসিনা করে হচ্ছে। এতে শেখ হাসিনা কর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রতিটা গ্রাম, প্রতিটা পাড়া, প্রতিটি ওয়ার্ড এবং প্রতিটি ইউনিয়নে মানুষের সঙ্গে সম্পর্ক বাড়ানো। শেখ হাসিনা স্পষ্ট করে জানান, প্রতিটা বাধা এবং ষড়যন্ত্রকে অতিক্রম করে আমি এই বছরেই আমার দেশে ফিরব। এখানে হাত থেকে যাচ্ছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, তবে কি এই পরিস্থিতি অতিক্রম করতে না পারলে তিনি দেশে ফিরতে পারবেন না? কারণ তিনি তো বলেননি যে যে কোনো পরিস্থিতি হোক না দেশে তিনি ফিরবেনই। যদিও অনেকে বলছেন, নেত্রী যখন বলেছেন তখন দেশে ফেরার রোডম্যাপ তিনি যে করে ফেলেছেন সেটার বলার অপেক্ষা রাখে না, যে আত্মবিশ্বাসের সঙ্গে ফেরার ঘোষণা দিচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন শেখ হাসিনা। কিন্তু সরকার যদি সেই দাবি মেনেও নেয় তাহলে শেখ হাসিনা সে ফেরা সম্ভব নয়, কারণ বাকি বাধাগুলো তো দূর হয়নি, অর্থাৎ তার ফাঁসির সাজা রয়েছে। আর এই রায়ের বিরুদ্ধে তার আপিল করার আইনগত সুযোগও নেই। সরকার চাইলে হবে, যেমন ভাবে মাওলানা আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার সময় পলাতক ছিলেন, তার ফাঁসির রায়ও হয়েছে দীর্ঘ 13 বছর পর। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর করা স্থগিত করে দেওয়া হয়েছে, যদিও তিনি দেশে এখন ঘুরে বেড়াচ্ছেন। একইভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে শেখ হাসিনার রায় স্থগিত করতে পারে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু চাওয়ার কোনো কারণ নেই। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি এটা করবে? শেখ হাসিনা যে বলছেন সমস্ত ষড়যন্ত্র এবং পরিকল্পনা অতিক্রম করার পর তিনি এই বছরই দেশে ফিরবেন, সেটা কতটা কি হয় সেটাই দেখার। তবে আওয়ামী লীগের কার্যক্রম যে চালু হয়ে যাবে সেটা বোঝা যাচ্ছে। তবে এর সঙ্গে আন্তর্জাতিক রাজনীতিও যুক্ত, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ক। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক সফর গিয়ে বাংলাদেশের ব্রিক্সে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, চীনটাকে আশ্বাসও দিয়েছে। কিন্তু আসল বিষয়টি হলো, এই বছর ব্রিক্সের শীর্ষ সম্মেলন বসছে ভারতে। সেপ্টেম্বর 12 এবং 13 তারিখ নয়াদিল্লিতে সম্মেলনে যোগ দেবেন ভ্লাদিমির পুতিন, সি জিনপিং সহ বেশ কয়েকজন বিশ্ব নেতা। আর এর আগে 2023 সালে ব্রিক্স শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়। সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন ওই ব্রিক্স সম্মেলনে। এখন দেখার 2026-এর ব্রিক্স সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয় কিনা। যদি হয়ে থাকে বোঝা যাবে বিএনপির সঙ্গে ভারতের সমঝোতা হয়ে গিয়েছে হাসিনা ইস্যুতে, এবং হাসিনার ওপর যে মৃত্যুদণ্ডের সাজা সেটাও কিন্তু তুলে নেওয়া হতে পারে বলছেন বিশ্লেষকরা। ভারত বাংলাদেশের সঙ্গে ভিসা জটিলতা সহজ করে দিয়েছে। সম্পর্ক সহজ হলেও শেখ হাসিনা ইস্যু কি সহজ হবে? তার উত্তর অবশ্য সময় দেবে। এদিকে শেখ হাসিনার দেশে ফেরার তারিখ ঘোষণা করায় ভয়ে কাঁপছে অবৈধ তারক সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশের প্রত্যাবর্তনের দিনক্ষণ পাকা করে ফেললেন শেখ হাসিনা। এরপরেই শীতকম্পন শুরু হয়ে গেল প্রধানমন্ত্রী তারেক রহমানের। আতঙ্কে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অপেক্ষা নয় আর রাগঢাকও নয়, এবার স্বদেশে পা রাখবেন মুজিব কন্যা। এক সর্বভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনা জানিয়েছেন চলতি বছরই বাড়বেন তিনি। আর এই ঘোষণার পরেই আগের থেকে বহুগুণ ব্যস্ত হয়ে উঠেছে প্রশাসন। জানা গিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে গোপনে বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। ওই বৈঠকে যে আওয়ামী লীগকে যারা সাহস জুগিয়ে চলেছে তাদের শেষ করে দিতে। কিন্তু এত বড় সিদ্ধান্ত কি নিতে পারবে তারেক সরকার? আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবসে 6টি জেলায় হয়েছিল সেরা। এবার তো হাসিনা বলেই দিলেন তিনি কবে ফিরবেন। কি বলেছেন শেখ হাসিনা? চলতি বছরের মধ্যেই আমি দেশে ফিরবো, তা সে যত প্রতিকূলতার সামনে আসুক না কেন। ওই চালানো হাসিনা জানিয়েছেন, আবার দেশে ফেরাটা কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা থেকে নয়, এটি অনেক বড় বিষয়, যেমন বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে জড়িত।
হাসিনার উপর যে মৃত্যুদণ্ডের রায় আছে তা নিয়ে আদৌ ভাবিত নন শেখ হাসিনা। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আমার বিরুদ্ধে যে রায় দেওয়া কোনো বিচারই নয়, এটি একটি অবৈধ, সাংবিধানিক এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত প্রক্রিয়ার অংশ। আওয়ামী লীগকে নেতৃত্বহীন করতে বিচার বিভাগকে রাজনৈতিক প্রতিহিংসানত করা হয়েছে, এমন চেষ্টা আগেও হয়েছে। তারা তখনও ব্যর্থ হয়েছিল, এবারও ব্যর্থ হবে। দলের ৭৭তম প্রতিষ্ঠা দিবস নিয়ে তিনি বলেন, ১৯৮১ সালে আমি এসেছিলাম গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে। আমি আমার বাবা, মা, ভাই সহ পরিবারের প্রায় সবাইকে হারিয়েছি, কিন্তু দেশকে কখনো ছেড়ে যায়নি। এই দেশের গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকে কখনো পিছু হটিনি। আমি আবারও ফিরবো বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার আমি ফিরবো গণতন্ত্র, আইনি শাসন, জনগণের ভোটাধিকার এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে। আমি ফিরবো জনগণের শক্তিতে। ভোট নিয়ে যে প্রহসন স্পষ্ট করেছেন তিনি। হাসিনার কথায় দেশের বৃহত্তম রাজনৈতিক দল, স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে কোটি কোটি মানুষ দলকে ব্যালটের বাইরে রেখে নির্বাচনের নামে যে প্রহসন 12 ফেব্রুয়ারি করা হয়েছে, তাতে জনরোষের ও জনরায়ের প্রতিফলন হয়নি। আওয়ামী লীগকে নির্বাচনে হারানোর নিশ্চিত পরাজয় জেনে দেশবিরোধী শক্তি আওয়ামী লীগকে নির্বাচন থেকে সরিয়ে দিয়েছে। এটি শুধু আওয়ামী লীগের উপর আঘাত নয়, এটি বাংলাদেশের মানুষের ভোটাধিকার, রাজনৈতিক অধিকার এবং অধিকারের উপরেও আঘাত। আওয়ামী লীগ কোনো হেলাফেলার করা সংগঠন নয়। এই দলকে বহুবার আঘাত করা হয়েছে, বহুবার নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু প্রত্যেকবার মানুষকে সঙ্গী করে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। স্বভাবতই হাসিনার এই ঘোষণায় পায়ের জমি কেঁপে গিয়েছে বিএনপি সরকার। আরও জানিয়ে দেব, ইউনূস এবং তারেক একই মুদ্রার এপিঠ-ওপিঠ। রাজবন্দীদের মুক্তির দাবিতে দ্রুত কর্মসূচি দিচ্ছেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আমি এসেছিলাম একটা প্রতিজ্ঞা নিয়ে। আমার বাবা দেশ স্বাধীন করেছেন, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছেন। তার মানে এত বদনাম, এত মিথ্যা ঘটনা সকলে মিলে আমার মা কামড়ে কাউকে রাত দেয়নি। এবং আওয়ামী লীগের নামে নৌকা মার্কায় ভোট দেওয়া যাবে না, অমুক সব নানা কথা। আমি সবগুলি জবাব দেবো এবং বাংলাদেশকে উন্নত করে দেখাবো যে বাংলাদেশ বাস্কেট হয় নাই, বাংলাদেশ উন্নত দেশ হতে পারে। সেই প্রতিজ্ঞা নিয়ে আমার যাত্রা শুরু। প্রতি পদে পদে বাধা, বারবার মৃত্যুর মুখোমুখি, গুলি, বোমা, গ্রেনেড হামলা কিনা মোকাবেলা করতে হয়েছে, কিন্তু আমি পিছিয়ে যাইনি। ইন্ডেমনিটি দিয়েছিল মোসাক, তারপর জিয়া রহমান আইন করে খুনিদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল। আমার প্রতিজ্ঞা ছিল এই খুনিদের বিচার আমি করবো। অপরাধীদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন জিয়া রহমান, তাদের সবাইকে ছেড়ে দেয়, সে বিচার বন্ধ করে দেয়। আমি যুদ্ধাপরাধীদের বিচার করবো। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী এবং তাদের সকলের প্রতি। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণ, ভোটার বারবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদের সেবা করার সুযোগ দিয়েছে এবং আমি বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়েছিলাম। বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ ছিল না, রোগে দুঃখে দুঃখে মানুষ পড়তো না, অন্তত চিকিৎসা পেত। ঘরের কাছে এমনকি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা নিয়ে যে 30 প্রকার ঔষধকে সহযোগিতা করেছেন। আমার সময় কখনো টিকার অভাব হয় নাই, এভাবে অগণিত শিশু মারা যায়নি। এমনকি কোভিড এর সময় বিনামূল্যে আমরা ভ্যাকসিন দিয়েছি, টেস্টিং করেছি এবং সেই সময় টিকাটাও কিন্তু সবসময় আমরা তাল রেখেছি। কিন্তু আজকে বাংলাদেশ, আমার দুঃখ হয় যে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত করলাম, সেই দেশটাকে ধ্বংস করে দিল। আজকে অর্থনীতি ধ্বংস, ইন্ডাস্ট্রি বন্ধ, আওয়ামী লীগের মানুষ মারা, মানে পুলিশ, আইনজীবী, সাংবাদিক, আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী এবং সহযোগী সংগঠনের নেতা কর্মী, মুক্তিযোদ্ধা, এমনকি আমাদের সরকারি সামরিক পুলিশ বাহিনী যারা অফিসার, তাদেরকে পর্যন্ত ছাড়েনি। প্রত্যেকের নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, পরিবারগুলি পর্যন্ত। আওয়ামী লীগের একেবারে তৃণমূলের নেতা কর্মী, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, এমনকি ইউনিটের নেতা কর্মীদেরও বাদ দেয়নি। ওই ইউনুস সেন্টার বসে সমস্ত নাম ঠিকানা নিয়ে প্রত্যেকটা মানুষের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম, হত্যা বিভৎসভাবে খুন করেছে একের পর এক। কিন্তু যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে দায় মুক্তি অর্থাৎ ইন্ডেমনিটি দিয়েছে, তাদেরকে ইন্ডেমনিটি দিয়ে বিচারের হাত থেকে সমস্ত মামলা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে, যত জঙ্গি সন্ত্রাসী, যে জঙ্গি সন্ত্রাসী আমি বন্ধ করেছিলাম, মানুষের জীবনের শান্তি নিরাপত্তা দিয়েছিলাম, তাদেরকে ছেড়ে দিয়েছে। আজকে কারাগার আমার আওয়ামী লীগের নেতা কর্মী এবং এই অফিসারদের, তাদের উপর অকথ্য অত্যাচার। ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, আমাদের নেতা কর্মী যারা আছে তাদের উপর কারাগারে যে কি নির্মম চালাচ্ছে, একের পর এক মৃত্যুর ঘটনা আমরা শুনতে পাচ্ছি। আর প্রতিনিয়ত মানুষ হত্যা, সংখ্যালঘুদের উপর চরম নির্যাতন। গত কয়েকদিন আগে এক পুরোহিত কক্সবাজার কুশকুনি তাকে কিভাবে নির্মম ভাবে মেরে আগুন দিয়ে পোড়ালো, এবং এটা নতুন না, কবরের থেকে লাশ তুলে সে মরা লাশের উপর অত্যাচার করে আগুন দিয়ে পোড়ানো, এসব কোন ধরনের কথা? বিভৎসতা আজকে বাংলাদেশে। তাছাড়া যে নোংরা ভাষা ব্যবহার, এরকম নোংরা ভাষা আমরা কখনো আগে কখনো শুনিনি যে কোনো ভদ্রলোকের মুখ থেকে বেরোতে পারে। এভাবে সমাজটাকে ধ্বংস, অর্থনীতি ধ্বংস, বিশ্ব বাটপাড়ি ইউনুস ক্ষমতার লোভে দেশটা যেমন বিক্রি করছে, দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। আর তারই পদাঙ্ক অনুসরণ করে তারা গ্রেনেড হামলাকারী, অস্ত্র চোরাকারী, দুর্নীতির জন্য FBI লোক সাক্ষী দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে এবং তার মামলা যখন তুলে নেওয়া হয় FBI অফিসার কিন্তু আপত্তিও জানিয়েছে। সেই সাজাপ্রাপ্ত আসামি আর শ্রমিকের অর্থ আত্মসাৎকারী আসামি আমাদের দেশ থেকে একেবারে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশকে এখন উদ্ধার
উদ্ধার করতে হবে। আমি ভেবেছিলাম উন্নয়নশীল দেশ হয়ে গেছে, আমার দায়িত্ব শেষ, দারিদ্র হার কমিয়েছি, প্রত্যেক ঘরে বিদ্যুৎ জীবনের মান উন্নত করেছি, কিন্তু না, আজকে বাংলাদেশের মানুষ ধুকে ধুকে মরছে, 1,000 শিশু মরছে। এভাবে বসে থাকা যায় না, আমাদের সবাইকে সোচ্চার হতে হবে, এক হতে হবে, ঐক্যবদ্ধ কাজ করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, শিশুদের মৃত্যুর হাত থেকে বাঁচাতে হবে এবং যত বন্দী রাজবন্দীদের মুক্তি দিতে হবে। কেন তারা মুক্তি পাবে না? মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আজকে সারা বিশ্বের হচ্ছে রাজবন্দীদের মুক্তি চাই, এর জন্য দরকার আন্দোলন কর্মসূচি দিতে হবে, দেশকে আবার গড়ে তুলতে হবে। এই হায়নাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে বাংলাদেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। এবং ইনশাআল্লাহ আমি আছি আপনাদের পাশে, দেশের মানুষের পাশে আছি। আমি শুধু এইটুকুই বলতে পারি, কারণ হায়নার তো কিছু নেই, 32 নম্বর স্মৃতি সেটা ধ্বংস করে দিয়েছে, আর আমাদের কোনো কিছু নেই, সব লুটপাট। আমার আওয়ামী লীগ নেতা কর্মীরা যেখানে সভা হয়েছে সেখানে আমাদের এর জন্য কোনো দুঃখ নেই। আর যেহেতু কিছু হারাবার নয়, পাওয়াও নেই, শুধু দেশের মানুষের ভাগ্য আবার পরিবর্তন করবো ইনশাআল্লাহ। আজকে দিন আমি এসে গেছি যে জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করে এই বাংলাদেশকে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হিসেবে ইনশাআল্লাহ গড়ে তুলবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা ভালো থাকেন। এবং আমি প্রবাসী এই দুঃসময় আপনারা আমাদের মানুষের পাশে দাঁড়িয়েছেন। তারপরে প্রবাসী হিসেবে আপনাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা সেটা চলছে, কোনো নিয়ন্ত্রণ নাই, বাংলাদেশে আইনের শাসন নাই। মানে হাইকোর্টে যদি অস্ত্র দিয়ে যদি চিফ জাস্টিস দেওয়া হয়, 29 জন জজকে যদি পদত্যাগ করানো হয়, আর যা হুকুম দেবে তাই হবে, সেটাই হচ্ছে রায়। এটা বোধহয় বিদেশিরা চিন্তাই করতে পারে না, প্রবাসী তারা কেউ ভাবতে পারে, কোনো দেশ ভাবতে পারে মানে বিচার বিভাগের এইরকম অধপতন, এটা বোধহয় কারণ ধারণার বাইরে। কিন্তু এই জায়গা থেকে আবার আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, দেশের মানুষের ভাগ্য করতে হবে, এটাই আমাদের প্রতিজ্ঞা। আজকে এটাই প্রতিজ্ঞা নিচ্ছি যে এই বাংলাদেশকে হায়নাদের হাত থেকে মুক্ত করে দেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা অর্থনৈতিক সমৃদ্ধি আমরা ফিরিয়ে আনবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ খোদা হাফেজ। এদিকে শেখ হাসিনার ফাঁসির রায় বাতিল, রাতবন্দীদের মুক্তি, আইসিটি আদালত বাতিলের দাবিতে স্বেচ্ছাসেবক লীগের মশাল মিছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, চলবে আগুন ঘরে ঘরে, শেখ হাসিনার কিছু রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানবো না, মানবো না, অবৈধ আইসিটি মানবো না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, কিছু হলো জয় বাংলা, বিপুল ভাই, আমরা গাড়ি আছে, গাড়ি গাড়ি বিপুল ভাইয়ের রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, জয় বাংলা। এদিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বিজয়পুর বাজারের ফুটপাতে ঘুমিয়ে থাকা এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই নৃশংস ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যে শনাক্ত করতে সক্ষম হয়েছে। পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, গত 30 জুন ভোররাতে কুমিল্লা নোয়াখালী মহাসড়কের পাশে বিজয়পুর বাজারের মোল্লা মার্কেটের একটি কনফেকশনারি দোকানের সামনে এই ঘটনা ঘটে। আজ শনিবার 4 জুলাই ঘটনার সিসিটিভি ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি প্রকাশ্যে আসে। বাজারের ব্যবসায়ীরা জানান, ভুক্তভোগী ওই নারী মানসিক ভারসাম্যহীন এবং তিনি দীর্ঘদিন ধরে বাজার এলাকাতেই অবস্থান করতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোররাত 4:08 দিকে ফুটপাতে শুয়ে থাকা ওই নারীর কাছে সাদা শার্ট ও লুঙ্গি পরা এক ব্যক্তি এসে দাঁড়ায়। আশেপাশে কেউ আছে কিনা তা বারবার পর্যবেক্ষণ করে এক পর্যায়ে সে ওই নারীর উপর চড়াও হয়। নারীটি বাধা দেওয়ার চেষ্টা করলেও অভিযুক্ত ব্যক্তি জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ঘটনা শেষে স্থান ত্যাগ করার সময় বাজারের এক নৈশ প্রহরীর সঙ্গেও তাকে কথা বলতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও স্থানীয় তথ্যের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। অভিযুক্তের নাম মোহাম্মদ খোকন, 50, সে বারপাড়া ইউনিয়নের উত্তর দুর্গাপুর গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে এবং এলাকায় বিএনপির রাজনীতির সাথে যুক্ত বলে স্থানীয়রা জানান। ঘটনার জানাজানি হওয়ার পর থেকে সে আত্মগোপনে রয়েছে। বিজয়পুর ইউনিয়ন বিএনপি সভাপতি তুহিন এই প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, অভিযুক্ত খোকন বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও সে দলের কোনো পদধারী নেতা নয়। এই জঘন্য অপরাধের পর আমরাও তাকে খুঁজছি। তাকে পাওয়া মাত্রই পুলিশের কাছে সোপর্দ করা হবে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুল ইসলাম সাংবাদিকদের জানান, আমরা সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করেছি।
ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই খোকন পলাতক করেছে। তাকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত আছে এবং তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে। এদিকে চিকিৎসা কেবল জীবিকা অর্জনের একটি মাধ্যম নয়, এটি মানুষের জীবন রক্ষা, কষ্ট লাঘব এবং মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার এক মহান অঙ্গীকার। একজন চিকিৎসক শুধু একজন পেশাজীবী নন, তিনি একজন সেবক, একজন আশার প্রদীপ, যার কাছে বিপন্ন মানুষ শেষ ভরসা খুঁজে পায়। একজন চিকিৎসক দীর্ঘ বছরের কঠোর অধ্যবসায়, নিরলস পরিশ্রম, আত্মত্যাগ ও নিষ্ঠার মধ্য দিয়ে নিজেকে এই মহান দায়িত্বের জন্য প্রস্তুত করেন। অসংখ্য নির্গুম রাত, পারিবারিক ত্যাগ এবং অবিরাম সাধনার বিনিময়ে তিনি মানুষের জীবন রক্ষার শপথ নেন। দিন হোক বা গভীর রাত, কর্মদিবস হোক বা ছুটির দিন, যখনই একজন অসুস্থ মানুষ চিকিৎসার আশায় দ্বারস্থ হন, তখনই একজন চিকিৎসক তার জ্ঞান, দক্ষতা ও মানবিকতা দিয়ে সাধ্যমতো পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। একজন মানুষের সুস্থতা ও জীবন বাঁচানোর চেয়ে বড় দায়িত্ব আর কি হতে পারে? একজন চিকিৎসককে সম্মান জানানো মানে শুধু একজন মানুষকে সম্মান জানানো নয়, বরং মানবসেবা, জ্ঞান, ত্যাগ, মমত্ববোধ এবং জীবন রক্ষার মহান অঙ্গীকারকে সম্মান জানানো। কোনো পেশার মতোই চিকিৎসা পেশাতেও ভুল ত্রুটি হতে পারে, কিন্তু বিচ্ছিন্ন ঘটনার কারণে পুরো চিকিৎসক সমাজের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করা ন্যায়সঙ্গত নয়। চিকিৎসকদের সঙ্গে ভদ্রতা, সৌজন্য ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক গড়ে তুলি। এতে আমাদের মর্যাদা কমে না, বরং আমাদের শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধেরই প্রতিফলন ঘটে। সমালোচনা হোক যুক্তিনির্ভর, কিন্তু সম্মান থাকুক অটুট, কারণ চিকিৎসকদের সম্মান করা মানে মানবতাকে সম্মান করা। আর একটি সভ্য, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে ওঠে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌজন্যের ভিত্তিতেই। চলতি বছরেই বাংলাদেশে ফিরবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে চেতনা পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে দেশে ফিরবেন বলেও জানিয়েছেন তিনি। তবে আওয়ামী লীগ আর দেশে রাজনীতি করতে পারবে না বলে জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জুলাই গণঅভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হতে হয় শেখ হাসিনাকে। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দিল্লি চলে আসেন তিনি। এরপরে বাংলাদেশে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমকে। চলতি মাসেই জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি। এই উপলক্ষে একাধিক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর আগেই আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আগেই গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশে ফিরে সংগ্রাম শুরুর কথা জানিয়েছিলেন হাসিনা। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়ে দিলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাই তারা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। শীঘ্রই দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে বলেও জানিয়েছেন তিনি। তার দাবি, জুলাইয়ে গণহত্যা ও লাশ পুড়িয়ে ফেলার পরও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই। আন্দোলনকারীদের জঙ্গি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। অন্য দেশে বসে আওয়ামী লীগের নেতারা এখনও উস্কানি দিচ্ছেন বলেও অভিযোগ তার। জুলাইয়ের চেতনাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এই নিয়ে কোনো ব্যবসা বা রাজনৈতিক ফায়দা তোলার সুযোগ নেই বলেও জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আন্দোলনের নিহতদের স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখার সময়ই এই কথা বলেন তিনি। ওই অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও। জুলাই আন্দোলন হত্যাকারীদের বিচার দেশের মাটিতেই হবে বলেও জানিয়েছেন তিনি। বিচারের নামে কারোর প্রতি যেন অবিচার না হয় সে বিষয়ে সচেতন থাকার কথা উল্লেখ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বিচারের জন্য প্রয়োজন হলে বাড়তি কিছুটা সময় নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব বলেও জানিয়েছেন তিনি। সারা দেশে রাজনৈতিক মামলা, হামলা এবং বিভিন্নভাবে আইনগত নির্যাতনের শিকার হওয়া নেতাকর্মীদের পাশে দাঁড়াতে এবং তাদের প্রয়োজনীয় আইনি সুরক্ষা প্রদানের লক্ষ্যে আইন সহায়ক পরিষদ গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলের সভানেত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশক্রমে নবগঠিত এই কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দলটির পক্ষ থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই সেল গঠনের সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক ও আইনি বিশ্লেষকরা।
ঘোষিত কমিটিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সিনিয়র অ্যাডভোকেট জনাব মোহাম্মদ মনসুরুল হক চৌধুরীকে আহ্বায়ক এবং আপিল বিভাগের খ্যাতিমান অ্যাডভোকেট জনাব মোহাম্মদ নূর নবী বুলবুলকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। অভিজ্ঞ ও জ্যেষ্ঠ এই দুই আইনবিদের নেতৃত্বে গঠিত পরিষদ এখন থেকে দেশজুড়ে দলের আইনি কার্যক্রমের সমন্বয়কের ভূমিকা পালন করবে। বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং মুক্তিযুদ্ধের সপক্ষের যে সকল নেতাকর্মী রাজনৈতিক মামলা, অনাকাঙ্ক্ষিত হামলা এবং বিভিন্নভাবে প্রশাসনিক বা আইনি হয়রানির শিকার হয়েছেন, তাদের দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনি সুরক্ষা ও সর্বাত্মক সহযোগিতা প্রদান করাই এই পরিষদের মূল লক্ষ্য। দলটির নীতি নির্ধারণী মহলের মতে, তৃণমূলের কর্মীরা যাতে দেশের আদালতগুলোতে একা হয়ে না পড়েন তা নিশ্চিত করতেই এই সাংগঠনিক উদ্যোগ। দলীয় বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মাঠ পর্যায়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী যেসব আইনি জটিলতা বা রাজনৈতিক মামলার মুখোমুখি হচ্ছেন, তাদের আইনি খরচ ও সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য সভানেত্রী শেখ হাসিনা এই বিশেষ পরিষদ গঠনের সুনির্দিষ্ট নির্দেশনা দেন। নবগঠিত এই আইন সহায়ক পরিষদ দ্রুততম সময়ের মধ্যে সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে তাদের নেটওয়ার্ক বিস্তৃত করে পুরোদমে আইনি সহায়তা কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে।